ওয়েলকাম। এসএলএসটির যে 2016 সালের প্যানেল বাতিল হয়ে নতুন পরীক্ষা হয়েছে, তার কিউরেটিভ যে দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে, তার একটা শুনানির দিন সামনে এসছে আগামী 24 তারিখ। খুব স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে নতুন করে সংশয়, অনেকের মধ্যে আশার আলো, অনেকের মধ্যে উৎসাহ, অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। কি এই কিউরেটিভ, এর প্রভাব কি পড়তে পারে, কখন এটা হয়, এর সাকসেস রেট কত কিউরেটিভ ফাইলের, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সত্যিই কি তাহলে 2016 প্যানেল আবার ফেরত আসবে? ফ্রেশার যে সমস্ত ভাই বোনেরা এবার নতুন করে এসএলএসটি 2-তে চান্স পেয়েছে, তাদের কি সত্যি আশঙ্কা রয়েছে, সেই বিষয়টা জানবো। প্রথমেই বলি যে আমাদের সবার জানা আছে 16 সালের প্যানেলটা দুর্নীতির কারণে বাতিল হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএলএসটি 2 হয়েছে। প্রথম থেকেই একটা প্রশ্ন বারবার উঠে এসেছিল যে 16 সালে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সবাই কি অযোগ্য? আমি ডে ওয়ান থেকে বলে এসেছি সবাই অযোগ্য নয়, এখানে বহু যোগ্য। আমি পার্সোনালি কয়েকজনের সাথে কাজ করেছি বা চিনি, যাদের পয়সা দিয়ে চাকরি করার কোনো প্রশ্নই আসে না, বা তারা সেই নয়, আপনারাও জানেন। আবার এমনও ঠিক বহুজন চুরি, বাটপাড়ি, জোচ্চুরি করে চাকরি পেয়েছে, শিক্ষক নামের কলঙ্ক তারা। তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে জেলে পাঠানো উচিত, যারা এই দুর্নীতি করেছে তাদেরও। সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, প্রথম দিন থেকে বলে এসেছি। কিন্তু এরপরে কি হলো, নতুন করে নিয়োগ হলো, 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর, নতুনরা তারপরেও অনেক সুযোগ পেয়েছে। এবারে কিউরেটিভ ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে। এই যে সুপার কিউরেটিভ যে ফাইল, যে মামলা, এটা কখন হয় এই মামলা? দেখুন, সুপ্রিম কোর্টে চাইলে এটা করা যায় না। কোনো মামলার একটা রায় যখন সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসে, তারপরে রিভিউ পিটিশন হয়। রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায়, তারপরে এই নিরাময়মূলক একটি বা প্রতিকারমূলক একটি আবেদন করা যায়। সেটা সংবিধানের একটি বিশেষ কৌশল রয়েছে। এর ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে 2002 সালে প্রথম কিন্তু ওই যে অশোকহুড়া মামলা, আমি কোনো একটা সময় এর আগে এর কাহিনী বলেছিলাম, অশোকহুড়া মামলায় যখন রায় হয়ে যায়, তারপরেও কিন্তু একটাই কিউরেটিভ দাখিল করা, একটা নজির তৈরি হয়। এটা কিন্তু রিভিউ পিটিশন খারিজ হলে তবেই করা যায়, কিন্তু কিউরেটিভ দাখিল করলে সেটা গ্রাহ্য হবে, মানে গৃহীত হবে, এর কোনো মানে নেই। প্রথমেই বলি, এর সাকসেস রেট কিন্তু খুব কম। ওই ইয়াকুব মেননকে মনে আছে, সন্ত্রাসবাদী ভাসি হয়েছিল, তারও কিন্তু কিউরেটিভ ফাইল হয়েছিল, কিন্তু সেটা খারিজ হয়েছে। এরকম বহু আছে। আবার এই কিউরেটিভের সাকসেস রেটও আছে, সেটাও আসবো। সাধারণত কখন তাহলে এটা করা যায়? যদি কোনো বিচার ব্যবস্থা একটা রায় বেরোনোর পরে, তার রিভিউ খারিজ হওয়ার পরেও যদি মনে হয় যে স্বাভাবিক ন্যায় বিচারের যে নীতি আমাদের ভারতীয় সংবিধানে বলেছে, যে বেসিক প্রিন্সিপাল আছে, যে সকলের সুবিচার পাওয়া, কেউ যেন অনৈতিকভাবে দোষী সাব্যস্ত না হয়, এই ধরনের বেসিক নীতি যদি লঙ্ঘিত হয়, সেটার যুক্তিযুক্ত কারণ থেকে, দেখুন, মনে হলেই যে হবে তা না। চোরেরও মনে হতে পারে আমার তো মানবাধিকার আছে, আমাদের দেশে তো মানবাধিকার একটু বেশি আছে, যাই হোক, বিতর্কে যাচ্ছি না। কিন্তু সেটা যদি ন্যায়সঙ্গত হয়, সেই কারণে করা যায়। আরও 2-3টে কারণ আছে। যদি বিচারপতির বিরুদ্ধেই পক্ষপাতমূলক আচরণ দেখা যায়, সেটা যদি প্রমাণ করা যায় নির্দিষ্ট কিছু ক্লু দিয়ে, তথ্য দিয়ে, এইটা দেখে মনে হচ্ছে বিচারপতি বায়াসড, তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন, সেক্ষেত্রে কিউরেটিভ দাখিল করা যেতে পারে। আদালতের অপব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছেন, কাউকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন, যদি মনে করা হয়, সেক্ষেত্রেও কিন্তু কিউরেটিভ দাখিল করা যেতে পারে। অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা এই মামলায়, আমাদের এসএলএসটি মামলায় গুরুত্ব পেতে চলেছে, যদি মনে হয় কিছু গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ দিক শুনানিতে বা মামলায় বাদ পড়েছে, গুরুত্বপূর্ণ কি দিক আছে যেটা গুরুত্ব পায়নি, কেন এই কারণ, এই দিক থেকে কিউরেটিভ দাখিল করেছে। এবার এই মামলায় কেন, এই দেখুন, এই মামলায় কয়েকটি জায়গা আছে, 32,000 মামলা, যদিও সেটারও শুনানি সম্ভবত 24 তারিখ আসছে, সেই মামলাটার একটা উদাহরণ হিসেবে আছে। তারপরে সিবিআই যে কতগুলো বলেছিল দাগি,
যে এই কটা দাগি যেটা জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন সেটা যদি মেনে নিত এসএসসি হতে পারতো। এই সমস্ত তথ্যগুলো যদি সামনে নিয়ে আসা যায়, জানি না কি হবে, দেখুন কি হবে সেটা জানি না। এটা কিভাবে করতে হয়, একজন সিনিয়র আইনজীবীকে সার্টিফাইড কপি দিয়ে এটা করতে হয়, তারপরে সুপ্রিম কোর্ট সেটা গ্রহণও করতে পারে, রিফিউজ করে দিতে পারে। এইটার শুনানি কিন্তু আপনারা হয়তো ইউটিউবে লাইভ নাও দেখতে পারেন। হ্যাঁ, কেন বলছি লাইভ হবে কিনা সম্পূর্ণ জাজের ওপর ডিপেন্ড করবে। সাধারণত প্রধান বিচারপতি বা সিনিয়র একজন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সংশ্লিষ্ট বিচারপতি যিনি এই মামলা আগে শুনেছেন বা রায় দিয়েছেন সেই বিচারপতিও থাকবেন। আরও একজন বিচারপতির বেঞ্চে এটা শুনানি হবে। সাধারণত রুদ্ধদ্বার টাইপের কোনো কক্ষে শুনানি হয়ে থাকে বিচারপতিদের চেম্বারে, ওপেন কোর্টে কিন্তু এটা শুনানি হয় না। তবে হ্যাঁ, এখন যেহেতু লাইভ আপডেট আসে, আমরা ইউটিউবে বর্ণ দেখতে পারি, এইটা কোনো নির্দিষ্ট কিন্তু বাধ্যবাধকতা নেই। যদি বিচারপতির তা মনে করেন ওপেন কোর্টে শুনবেন, তবেই সাধারণত কিউরেটিভ ফাইলের যে মামলাগুলো হয় সেটা কিন্তু ওপেন কোর্টে হয় না। এইটা কিন্তু একটু মনে রাখার দরকার আছে, ঠিক আছে। এইবারে 2014 সালে একটি কিউরেটিভ ফাইল হয়েছিল, নবনীত কৌর ভার্সেস দিল্লি এনসিটি। এখানে একটা মানে মৃত্যুদণ্ড হয়েছিল আসামির, কিন্তু তিনি আবার কিউরেটিভ ফাইল করে, তার কিন্তু মামলা যাবজ্জীবন হয়ে যায়। সাকসেস রেটও আছে, যদিও সাকসেস রেট কিউরেটিভের খুব কম, বেশিরভাগই খারিজ হয়ে গেছে। এইবার আসছি যে 14 সালে এই 16 সালের নিয়োগ নিয়ে এই যে আমাদের এসএলএসটি নিয়ে মামলার কী প্রভাব পড়তে পারে, প্রথমেই বলি অনেক কথা শুন, বহু মেসেজ পেয়েছি বহু কাল থেকে, যে আমি কিন্তু কাল এটা নিয়ে জন্য বলিনি, আমি একটু তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছিলাম। অনেকে বলেছেন এটা নিয়ে বলুন। আসলে হচ্ছে কিউরেটিভ মানেই কেউ কেউ ভাবছেন যে যাব, শুনানি হবে, আর যা ছিল সব আগের মতন হয়ে যাবে। এইটা ভাববার কোনো কারণ নেই। আবার কোনো বদল হবে না, এটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই। সবটা যেমন সময়ের ওপর, তবে এটুকু বলা যায় যে একেবারে 16 সালে যা ছিল তাই হয়ে গেল, আর কিচ্ছু হলো না, সব রায় বাতিল হয়ে গেল, এইটা ভাবা কিন্তু অবাস্তব কল্পনা, আমার অন্তত মনে হয়। আমার সাথে আপনি একমাত্র নাই হতে পারে। এবারে কি হতে পারে, দেখুন অনুমান, আদালত কি বলবে সেটা অন্তত আমার ক্ষমতার মধ্যে নেই বোঝার, ভবিষ্যৎবাণী করবার। যেটা ধারণা করা যায় যে ফ্রেশারদের, বিশেষ করে যে ফ্রেশার, তাহলে যদি 16 যারা যোগ্য আছে তাদের চাকরি থেকে যায়, তাহলে তো এই পরীক্ষাটা কি ইনভ্যালিড হয়ে যাবে না। যারা যে সমস্ত ভাই বোনেরা যে সাবজেক্টের হন না কেন, যারা প্যানেলে এসছেন, তাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ আপাতত অন্তত নেই। আপনারা এই মুহূর্ত দেহা উৎকণ্ঠা একটু নিশ্চয়ই মনের মধ্যে থাকবে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু একেবারে সব ওলট পালট হয়ে যাবে। দেখুন সুপ্রিম কোর্টের যে রায়গুলো এসছে, পয়েন্টে 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 শুনানি করেই তো এসছে। শুধু সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্টও শুনেছে, ডিভিশন বেঞ্চ শুনেছে, রিভিউ পিটিশন হয়েছে, সব জায়গায় তো বিভিন্ন পয়েন্টগুলো শোনা হয়েছে। হ্যাঁ, 16 সালের যোগ্যরা যদি চাকুরিতে ফিরে আসেন আমি খুশি হব একদম। আমি ডে 1 থেকে, যারা চেনেন 1 বছর ধরে এসএলএসটি নিয়ে আপনাদের সাথে প্রায় কথা বলছি, 11 মাস ধরে, আমি ডে 1 থেকে একটা জায়গা একদম ক্লিয়ার, যে যোগ্যদের প্রতি পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু চোরগুলোর প্রতি কিন্তু নয়। ভাব গুলিয়ে ফেলবেন না যে আপনি 16 সাপোর্টার, 16 যোগ্যদের সাপোর্টার। যে চোরগুলো শিক্ষক নামের কলঙ্ক হয়ে আজকে এই সমস্ত যোগ্যদের মুখে কালি মাখিয়েছেন, শিক্ষা জগৎকে কলঙ্কিত করেছেন, তাদের স্থান হওয়া উচিত জেলের ভেতরে। তারা শিক্ষক হওয়ার যোগ্য অন্তত নয়। শিক্ষকতার পেশাকে যারা টাকার বিনিময়ে নিয়ে এই মহান পেশাটাকে নষ্ট করেছেন, আমাদেরকে লজ্জিত করেছেন, শিক্ষক হিসেবে আমরা লজ্জিত হয়েছি, ছাত্র হিসেবে লজ্জিত হয়েছি, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। যোগ্যরা ফিরে আসুন একদম। কিন্তু ফ্রেশার যারা, আপনারা এত কিছুর পরেও যোগ্যতা অর্জন করেছেন, তারা থাকবেন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ এই মুহূর্তে অবধি নেই। দেখা যাক কি হয়। অনেক দেখছি বেশ কয়েকজন বিভিন্ন রকম লিঙ্ক পাঠাচ্ছেন, যে অনেকে বলছেন কিউরিটি হচ্ছে সব বাতিল হয়ে যাবে। না, অত সহজ নয় কোনো একটা বিষয়, বুঝতে হবে আপনাকে। হয়তো কিছু পজিটিভ, আমি ধরে নিচ্ছি পজিটিভ হবে, বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে, ভরসা রেখে বলছি, হয়তো পজিটিভ হবে। 16 যোগ্যরা থাকবে, কিন্তু তার মানে নয় যারা এই যে এতদিন প্রসিডিউরটা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে, সুপ্রিম কোর্টই তাকে নাকচ করে দেবে এক কলমের খোঁচায়, সেটা ভাববার কোনো কারণ নেই। আপনারা যারা সফল হয়েছেন, তাদের
এই মুহূর্ত অব্দি নিশ্চিত থাকুন, নবম দশমের যারা উৎকণ্ঠায় আছেন, আমাদের তো এখনও ভাই হয়নি, তারা এই রকম ভেঙে পড়ার কোনো কারণ নেই। এই মুহূর্ত অব্দি ধৈর্য রাখুন, প্রস্তুতির মধ্যে থাকুন। 24 তারিখে নিউজের দিকে একটু অবশ্যই আমাদের চোখ থাকবে, নজর থাকবে। আপডেট পেলে আমিও জানাবো। কিরুটি কী সেটা আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করলাম। এখানে এবার প্রথম হেয়ারিং হলেই আমরা বুঝতে পারবো কি আসতে চলেছে আপডেট। তবে আবারও বলছি, এতটা উৎকণ্ঠা নিয়ে থাকবার কোনো কারণ নেই। 16 যোগ্যদের ভালো হোক, কিন্তু যারা ফ্রেশার, যে সমস্ত ভাই বোনেরা এত লড়াই করে সাকসেস হয়েছেন, তারা থাকুন এবং আমার বিশ্বাস তারা অবশ্যই থাকবে। আপনি থাকছেন স্যার। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।